আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাত প্রান্ত রোমানিয়া থেকে বলছি। সবাই কেমন আছেন? এইমাত্র কাজ শেষ হলো। তো জাস্ট একটা নীরব জায়গায় আসলাম। এই জায়গাটা অনেক ভাল লাগে, সম্পূর্ণ নীরব, গ্রামীণ একটা পরিবেশ। আচ্ছা, যাই হোক, আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, আমার লাস্ট ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করছেন যে আমি ইউরোপে কিভাবে আসলাম বা রোমানিয়াতে কিভাবে আসলাম, আমার জার্নিটা কেমন ছিল, বা আমি কি কি ফেস করেছি এবং কি কি স্টেপ আমি নিয়েছি। তো আজকে এই নিয়ে একটা ভিডিও বানাবো। এই ভিডিওতে আমি একটা গল্প বলবো, মানে পুরাটা গল্পের মতন করে বলবো আমার একদম বাংলাদেশ থেকে কিভাবে কোন কোন দেশে গিয়েছি বা কোন কোন দেশে যাওয়ার চেষ্টা করেছি, কোন কোন দেশে যাওয়ার জন্য ব্যর্থ হয়েছি, তারপর অ্যাট লাস্ট আমি রোমানিয়াতে আসলাম কিভাবে এবং কি কি উপায়ে। তো এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। তো চলুন শুরু করি। অ্যাকচুয়ালি গল্পটা 2019 সালের পর থেকে শুরু হয়েছে। তো আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পর আমি ভাবলাম যে বাংলাদেশে থাকবো না, দেশে বাইরে গিয়ে কোথাও সেটেল হব। তো এই কথা চিন্তা করার পর আমি ফার্স্ট অ্যাপ্লিকেশন করি ইউএসের জন্য, আমেরিকার জন্য। তো আমেরিকার জন্য অ্যাপ্লিকেশন করার পর আপনারা জানেন যে আমেরিকার যে স্টুডেন্ট ভিসার বা যে কোনো ভিসাই হোক, এটা অনেক লেন্দি হয়, অ্যাকচুয়ালি অনেক সময় লাগে। তো ফার্স্টে যখন আমেরিকার জন্য অ্যাপ্লিকেশন করি, 2019 সাল ছিল তখন, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর। তো প্রায় 9 থেকে 10 মাস সময় লাগছিল আমার একদম এম্বাসি পর্যন্ত যাওয়ার যে সময়টা পুরোপুরি। তো তারপর এম্বাসিতে গিয়ে ভিসা রিজেক্টেড হয়, যদিও আমি অনেক ভালো প্রিপারেশান নিয়েছিলাম, কিন্তু এম্বাসিতে ভিসা রিজেক্টেড হয়, লাকিলি ওর আনলাকিলি হোয়াট এভার। তারপর রিজেক্ট হওয়ার পরে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, মানে কোনো কিছু ভালো লাগতেছিল না, কারণ সাথে অনেক ফ্রেন্ড চলে গেছে, অনেক ফ্রেন্ডরা এক এক দেশে চলে যাইতেছে, আমারটা হইতেছে না। তো যাই হোক, তারপর এরপরে আব্বা মারা গেল। তারপরে আমি একটা জব শুরু করলাম বাংলাদেশে। এরপর আমি চিন্তা করলাম যে স্টুডেন্ট ভিসা আর কোন দেশে ট্রাই করা যায় ইজিলি বা ইজি হয়। তো ইউরোপের আরেকটা দেশ হাঙ্গেরি, রোমানিয়ার পাশের দেশ, আপনারা জানেন। তো হাঙ্গেরিতে আমি অ্যাপ্লিকেশন করলাম স্টুডেন্ট ভিসায় আবার। তো অ্যাপ্লিকেশন করার পর হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করছি। তারপর হাঙ্গেরি থেকে একটা ইউনিভার্সিটি থেকে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে। তো ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউয়ের মধ্যেও পাস হয়েছি এবং একটা কন্ডিশনাল অফার লেটার দিছে। দেওয়ার পর কি হয়েছে, তখন একটা প্রবলেম হয়েছিল হাঙ্গেরির এই অ্যাম্বাসি নিয়ে, বাংলাদেশের যে হাঙ্গেরি অ্যাম্বাসি ওইটা নিয়ে। তো ওই অ্যাম্বাসির প্রবলেম হওয়ার কারণে কিছু মাস, প্রায় 4 থেকে 5 মাসের মতো ভিসা প্রক্রিয়া সব বন্ধ হয়ে গেছিলো বাংলাদেশিদের জন্য। তো বন্ধ হওয়ার পর আমি এই গ্যাপটার মধ্যে পড়ে গেছি। তো এই 4 বা 5 মাসের মতো আমি ওয়েট করছি যে হাঙ্গেরির কবে ভিসা শুরু হবে, ভিসা কবে থেকে শুরু হবে, এরকম করতে হতে প্রায় 4-5 মাস চলে গেছে। আচ্ছা, তারপর ইউনিভার্সিটি থেকে আমাকে আবার মেইল করা হলো যে, একটা কথা বলতে ভুলে গেছি, যে ফার্স্টে আমার ইউনিভার্সিটি থেকে আমাকে বলছিল যে আমার টিউশন ফি হচ্ছে 8 লক্ষ টাকা পার ইয়ার, বাংলা টাকা 8 লাখ টাকার মতো পার ইয়ার। আর এই 4-5 মাস যাওয়ার পরে আবার ইউনিভার্সিটি থেকে মেইল করছে যে আমার টিউশন ফি এখন আমাকে দিতে হবে বাংলা টাকায় প্রায় 14 লাখ টাকার মতো, মানে প্রায় অলমোস্ট ডাবল। তো এমনিতেই কয়েকটা দেশে অ্যাপ্লিকেশন করলাম, ভিসা রিজেক্ট হইলো। আমেরিকাতে করলাম, অনেক প্রিপারেশান নেওয়ার পরও ভিসা রিজেক্ট হইলো। মন এমনিতেই ভেঙে গেছে। তারপর আবার হাঙ্গেরি থেকে আবার বললো যে 8 লাখ টাকার জায়গায় এখন 14 লাখ টাকা দিতে হবে। আমার অফার লেটার দেওয়ার পরেও এরকম হয়েছে। তো মানে মনটা ভেঙে গেল, আর অ্যাপ্লিকেশন আর করলাম না। তারপর এভাবে অনার্সে ভর্তি হইলাম, ব্যাচেলার করতেছি নিজের শহরেই। তারপর হচ্ছে এরকম যাওয়ার পরে তারপর একজনের সাথে পরিচয় হইলো, আমাদের পরিচিতর মধ্যে একজন বলতে গেলে দালালের সাথে এক দালালের সাথে পরিচয় হয়েছে।
তার সাথে কথা হয়েছে ফ্রান্সের জন্য, ফ্রান্সে ওয়ার্ক পারমিটের জন্য। তো ফ্রান্সের জন্য অ্যাপ্লিকেশন করব, উনি 2 লাখ টাকা অ্যাডভান্স চাইছে এবং টোটাল 18 লক্ষ টাকা চাইছে যে ফ্রান্সের জন্য আর কি। তো মোটামুটি ফ্যামিলি সবাই রাজি, কথাবার্তা চলতেছে, কথাবার্তা চলতে চলতে এক সময় গিয়ে মানে আর এটা অ্যাপ্লিকেশানটা করা হয় নাই। তো যাই হোক, কথাবার্তা মিলে নাই বা যে কারণেই হোক অ্যাপ্লিকেশান আর করা হয় নাই। তারপরে মানে জব করতেছি, সময় যেতেছে, মানে মনটা অনেক ফ্রাস্ট্রেটেড, আমি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম তখন অ্যাকচুয়ালি, যে মানে এরকম ভাবতেছিলাম যে কোনো একটা দেশে হইলেও চলে যাব। মানে ধরেন ইন্ডিয়া হইলেও চলে যাবো, মানে বাংলাদেশ থেকে চলে যাব, বাংলাদেশ ছাইরা যে কোনো একটা দেশে আমি যেভাবে হোক চলে যাব, এরকম একটা মানে মনে মনে এরকম একটা লাগতেছিল। কারণ ফ্রেন্ডরা চলে গেছে সবাই, হ্যাঁ, সবাই সব দেশে মুভ করতেছে, আমি পারতেছি না কেন। তো এরকম ভাবতেছি ভাবতে ভাবতে হঠাৎ করে অনলাইনে একটা বিজ্ঞাপন দেখলাম। তো বিজ্ঞাপনটা এমন ছিল যে ভিসার পরে সম্পূর্ণ টাকা, মানে ভিসার আগে কোনো টাকা নেই, ভিসার পরে সম্পূর্ণ টাকা। তো এটা ছিল হচ্ছে আজারবাইজানের জন্য, আজারবাইজানের জন্য যে পোস্টটা ছিল ফেসবুকে একটা পেজ থেকে, আজারবাইজান দেশের জন্য আর কি। তারপর যোগাযোগ করলাম ঢাকার একটা এজেন্সি, ছোটোখাটো একটা এজেন্সি মিরপুরের। তো তার সাথে কথা বললাম, সে বললো হ্যাঁ সম্পূর্ণ টাকা ভিসার পরে, ভিসার আগে কোনো টাকা নাই, যদি হয় তাহলে। আর আজারবাইজান দেশটা দেখলাম, খুব ভালোই লাগলো, খারাপ না, ভালো লাগলো। আচ্ছা, তারপর জমা দিলাম, পাসপোর্ট জমা দিলাম, মানে কতগুলা টুইস্ট, মানে আসলে দেখেন চিন্তা করে। তারপর জমা দিলাম আজারবাইজানের জন্য। জমা দেওয়ার 15-20 দিন পরে বলতেছে যে আজারবাইজান নাকি ফুলফিল হয়ে গেছে, স্টুডেন্টের যে অ্যাপ্লিকেশন এটা ফুলফিল হয়ে গেছে, মানে এখন আর নিতেছে না আজারবাইজানের জন্য। আর কি করব, মানে এখন তো আর কোথাও রাস্তা আর কিছুই খুঁজে পাইতেছি না, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো পরে ওই এজেন্সি থেকে এজেন্টই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আর্মেনিয়ার জন্য অ্যাপ্লিকেশন চলতেছে, আর্মেনিয়ার জন্য স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করো, আমি করে দিব, সেম স্টাইলেই ভিসার পরে সম্পূর্ণ টাকা দিবা, ভিসা হইলে টাকা দিয়ে তারপর তুমি ফ্লাই করবা স্টুডেন্ট ভিসায়, ব্যাচেলারের জন্য। আমি কিন্তু অলরেডি অনার্স 3rd ইয়ারে, ব্যাচেলার আমার কন্টিনিউ চলতেছে, তবু ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করছি, মানে কি বলবো। আচ্ছা, তারপরে অ্যাপ্লিকেশন করলাম আর্মেনিয়ার জন্য। উনি বললো যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, 1 মাসের মধ্যে ভিসা হয়ে যাবে, তুমি যাইতে যাইতে হয়তো বা 2 মাস, ম্যাক্সিমাম 2 মাস তোমার সময় লাগবে। তো যেই কথা সেই কাজ, আর হইল না। এইভাবে যাইতে যাইতে, যেহেতু কোনো অ্যাডভান্স দিই নাই, তো আমারও এত বেশি প্যারা নাই, এত বেশি চিন্তা নাই, টেনশন নাই। তো এরকম করতে করতে প্রায় 8 মাস হয়ে গেছে। আমি মাঝে মাঝে টুকটাক একটু ফোন দিই, শুধুমাত্র আমার পাসপোর্টটা ওনার কাছে। তো মাঝে মাঝে টুকটাক ফোন দিই যে ভাইয়া কী অবস্থা, হইলো না কেন, এখনও হয় না, আচ্ছা ধৈর্য ধরো হবে, এগুলো বলতে বলতে প্রায় 8 মাস হয়ে গেল। তো আমি আশা ছেড়ে দিয়েছি যে ধর, হইলেও হবে, না হইলে নাই, আর চিন্তা করব না, ঠিক আছে। মানে যখন আমি চিন্তা করছি যে না আর অ্যাপ্লিকেশন যাই হোক না, উনি যেহেতু পাসপোর্ট দিতেছে না, যাক পাসপোর্টটা মেনু আর এটা করে ফেলবো, মানে আর এগুলা করতেছি না, বাদ দিয়ে দিব, শেষ। এই সময় হঠাৎ করে মেসেজ দিল, ভিসা ছবি পাঠাইলো আমাকে যে আর্মেনিয়া ভিসা হয়ে গেছে তোমার, তুমি হচ্ছে ফ্লাই করতে পারো এখন, টিউশন ফি জমা দিয়ে আমাদের সব কিছু ফি দিয়ে তা ফ্লাই করতে পারো। তো ওনার সাথে আমার কথা ছিল হচ্ছে 4.5 লাখ টাকা মতো আর্মেনিয়ার জন্য, বাংলাদেশ থেকে আর্মেনিয়া 4.5 লাখ টাকা, এর মধ্যে প্রায় 2.5 লাখ টাকার মতো না 3 লাখ টাকার মতো ছিল হচ্ছে টিউশন ফি, আর বাকিটা হচ্ছে টিকিট আর হচ্ছে ওনার যে ফিটা, এরকম আর কি। তো এইভাবে যেই কথা সেই কাজ, তো এইভাবে ওনাকে টাকা পয়সা দিয়ে আর সব টিউশন ফি সেন্ড করে ফ্লাই করলাম, আর্মেনিয়াতে গেলাম। আর্মেনিয়াতে গেছি হচ্ছে 2023 সালে সেপ্টেম্বর মাসে আর্মেনিয়াতে গেলাম। মানে চিন্তা করলেন 2019 থেকে কিন্তু আমি শুরু করছি অ্যাপ্লিকেশন করা, এই সেই করা। 2023 সালে গিয়ে আমার হচ্ছে গিয়া আর্মেনিয়াতে ভিসা হইলো, ভিসা হইয়া আর্মেনিয়াতে আসছি সেপ্টেম্বর মাসে, মানে 2023-এর লাস্টে। তো কত বছর, 19, 20, 21, 22, 23, প্রায় 4 বছর, 4 বছর একটু বেশি।
তো প্রায় 4 বছরে একটু বেশি সময় লাগছে আমার শুধু আর্মেনিয়া আসতে আর কি। আচ্ছা, মানে সব কিছু ট্রাই করতে 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 তারপর আর্মেনিয়াতে আসলাম প্রায় 4 বছর পরে, মানে ট্রাই করার প্রায় 4 বছর পরে। আচ্ছা, তারপর কি হইলো, আর্মেনিয়া আসলাম 2023 সালে সেপ্টেম্বর মাসে। আইসা ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম, সব কিছু কাগজপত্র করলাম, ইউনিভার্সিটি থেকে রেসিডেন্ট কার্ড হইলো। তারপরে হচ্ছে একটা জবে ঢুকলাম। জবটা ছিল হচ্ছে একটা ওয়্যার হাউসে ক্লিনার পোস্টে। তো জবটা করলাম প্রায় 3-4-5 মাসের মতো জবটা করলাম। তো করার পরে জবটা করলাম প্রায় 6 মাসের মতো জবটা করছি। করার পরে আমার ইউনিভার্সিটি থেকে যে রেসিডেন্ট কার্ডটা হয় ওটা হচ্ছে 10 মাসে আর্মেনিয়াতে আর কি। তো ইউনিভার্সিটির যে রেসিডেন্ট কার্ডটা ওইটা প্রায় এক্সপায়ার্ড হয়ে যেতেছে। তো চিন্তা করলাম যে আমি ইউনিভার্সিটি থেকে রেসিডেন্ট কার্ড আর করবো না, আমি ওয়ার্ক পারমিট করে ফেলি, মানে আর্মেনিয়া ওয়ার্ক পারমিট করে ফেলি আর কি। কারণ আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ কোর্সে গেছিলাম, এখন ল্যাঙ্গুয়েজ কোর্স আর্মেনিয়ার ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ, তো আমি আর মেইন কোর্সে ভর্তি হবো না, কারণ আমি অলরেডি ব্যাচেলার করে আসছি দেশ থেকে, কেমিস্ট্রিতে আমি ব্যাচেলার করে আসছি। তো চিন্তা করলাম যে না, আর ব্যাচেলার ভর্তি হবো না, আমি হচ্ছে করে ফেলি, ওই ওয়ার্ক পারমিটে কনভার্ট করে ফেলি। তো ওই যে আমার কোম্পানি যেখানে আমি ক্লিনিংয়ে ছিলাম, ওই কোম্পানি থেকে আমি ব্যাচেলারের জন্য ওই কোম্পানি থেকে আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করছি, কোম্পানি থেকে করছি। তারপর ওয়ার্ক পারমিট হয়ে গেল আমার সাথে অনেকেই রিজেক্ট হয়েছে, জানি না, লাকিলি আমার ওয়ার্ক পারমিট হয়ে গেছে আর্মেনিয়ার। হওয়ার পর আমি আরও 3-4 মাস ওইখানে জব করছি। আর আর্মেনিয়া ওয়ার্ক পারমিটের রেসিডেন্ট কার্ডটা হয় 1 বছরের, মানে 12 মাসের। তো ওয়ার্ক পারমিটটা আমার হইলো আর্মেনিয়াতে। তারপর হচ্ছে আরও 3-4 মাস করলাম, মানে টোটাল 10 মাসের মতো আমি ওইখানে জব করছি। তারপর আমি ভ্যাকেশনে আসি দেশে। আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম মাঝখানে, একটু নাকের সমস্যা ছিল, তো ওইটার কারণে আমি দেশে আসছি। আইসা প্রায় 2 মাসের মতো ছিলাম। তারপর আবার আর্মেনিয়াতে গেলাম। যাওয়ার পর ওইখানে একটা ভালো, মানে আর্মেনিয়ার জন্য এটা অনেক ভালো একটা জব। আমি একটা আইটি কোম্পানিতে জব করলাম প্রায় 1 বছরের মতো। তো মোটামুটি ভালো চলতেছিল আর্মেনিয়ার জন্য, আমি ভালো ইনকাম করতেছিলাম, ভালো আর্নিং ছিল। কিন্তু আর্মেনিয়ার প্রবলেমটা হচ্ছে কি, যে আর্মেনিয়াতে পিআর পাওয়া যায় না, পিআরটা হয় না। আচ্ছা, পিআরটা হয় না, তারপর আবার পাসপোর্ট তো অনেক দূরের কথা, পাসপোর্টটা ওরা দেয় না, বা পিআরটাও দেয় না সহজে, আর পাসপোর্ট তো দেয়ই না এরকম বলতে গেলে। কিন্তু তারপর চিন্তা করলাম যে আরেকটা প্রবলেম, একটা হচ্ছে পিআর দেয় না, পাসপোর্ট দেয় না, একটা প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে ওইখানে ফ্যামিলি আনা যায় না। আপনি স্টুডেন্ট হিসেবে আসেন বা ওয়ার্ক হিসেবে আসেন কোনো প্রসেসে, আপনি ফ্যামিলি আনতে পারবেন না, মানে ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লিকেশনের ওয়ে আছে, সিস্টেম আছে, বাট ওরা দেয় না, ওরা রিজেক্ট করে দেয়, মানে কোনো কারণ দেখায় রিজেক্ট করে দেয়। তো রিজেক্ট করে দেয় এই কারণে, তো চিন্তা করলাম যে ওইখানে তো সেটেল হওয়া যাবে না। আমি ভালো আর্ন করতেছি, ভালো চলতেছি, বাট ওইখানে তো সেটেল হওয়া যাবে না। তো চিন্তা করলাম যে না, আমি থেকে মুভ করতে হবে। হয়তো বা এইখানে সেটেল হয়েছি, ভালো পর্যায়ে আছি, ভালো অবস্থায় আছি, কিন্তু আরেকটা দেশে গেলে হয়তো বা আরও 1 বছর সময় ইনভেস্ট করতে হবে আমাকে সেটেল হওয়ার জন্য, বা আরও 2 বছর সময় আমাকে ওয়েট করতে হবে ভালো কিছু করার জন্য, সেটেল হওয়ার জন্য। তো চিন্তা করলাম না, মুভ করব। তো দেখলাম যে আর্মেনিয়া থেকে কোন দেশে সবচেয়ে ইজিলি হচ্ছে মানে মুভ করা যায়। তো দেখলাম যে আর্মেনিয়া থেকে মোটামুটি রোমানিয়া আর হচ্ছে বুলগেরিয়া, 2টা দেশ মোটামুটি ইজিলি হচ্ছে মুভ করা যায় আর্মেনিয়ার পেপার দিয়া। তো অ্যাপ্লিকেশন করলাম রোমানিয়ার জন্য একটা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন কইরা, তারপর হচ্ছে আমার জানি না, আমি লাকিলি আমার হচ্ছে আব্বা আম্মার দোয়ায় হয়তো বা আল্লাহর রহমত, আমি আমার রোমানিয়ার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করার 1 মাসের মধ্যে আমার ওয়ার্ক পারমিট চলে আসছে। মানে এরাও অবাক হয়ে গেছে যে 1 মাসের মধ্যে আমার ওয়ার্ক পারমিট চলে আসছে। নর্মালি 1 মাসের ভিতরে রোমানিয়া ওয়ার্ক পারমিট হয় না, নর্মালি 3 মাস, 4 মাস, 5 মাস সময় লেগে যায়, বা মিনিমাম তো 2-3 মাস সময় লাগে ওয়ার্ক পারমিট হইতে। 1 মাসের মধ্যে আমার ওয়ার্ক পারমিট চলে আসছে। তো
ওয়ার্ক পারমিট চলে আসার পরে আমি দেশে চলে যাই একটু ভ্যাকেশনের জন্য 1 মাসের জন্য, যে আমি ভাবলাম যে যেহেতু আমি আরেকটা দেশে মুভ করব এখান থেকে, তো দেশ থেকে একটু ঘুরে আসি। তো এই জন্য আমি আবার দেশে 1 মাসের জন্য চলে গেলাম। তো দেশে যাওয়ার পরে 1 মাস থাইকা আসার পর আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করলাম, রোমানিয়ার এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো প্রায় অ্যাপ্লিকেশন করা মনে হয় 12 দিন না 13 দিন পরে আমি রোমানিয়ার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাইছি। তো এটাও খুব ফাস্ট, খুব ইজিলি আমি পাইছি। নর্মালি এরকম হয় না, 1 মাস 1.5 মাস 2 মাস সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট পাইতে। তো অ্যাপয়েন্টমেন্ট পাইলাম, পাওয়ার পরে এম্বাসিতে দাঁড়াইলাম। এম্বাসিতে দাঁড়ানোর 25 দিন পর আমার ভিসা চলে আসছে। এম্বাসি ফেস করা 25 দিন পর আমার রোমানিয়ার ভিসা, সেনজেন ভিসা যেটা রোমানিয়ার জন্য, এই ভিসাটা চলে আসছে। চলে আসার পরে আমি আর ওয়েট করি নাই। আগের যে কোম্পানি যেখানে আমি জব করতাম ওইখান থেকে সব কিছু ক্যালকুলেট, একদম সব কিছু হিসাব কিতাব সব কিছু শেষ করে তারপর আমি এখানে চলে আসছি। হয়তো বা ভিসা পাওয়ার পরে আমার সব কিছু ঝামেলা শেষ করতে ওই দেশের মোটামুটি 15-20 দিন সময় লাগছে আর কি। তো এখানকার ভিসা তো 3 মাসের দেয়, 6 মাসের দেয়। আমারটা ছিল 3 মাসের জন্য, কারণ পাশাপাশি দেশ তো। কারণ এটা রোমানিয়ার পরে তুর্কি, রোমানিয়ার সাথে বুলগেরিয়া, তারপর তুর্কি, তারপর আর্মেনিয়া, সাথে সাথে পাশাপাশি দেশ তো এত বেশি সময়ের জন্য দেয় না, 3 মাসের জন্য দেয়, যে কারণ কাছাকাছি দেশ আসতে বেশি ঝামেলা নাই এই জন্য। তো 3 মাসের ভিসা নিলাম, নিয়ে এখানে আসলাম, আইসা এখানে জবে জয়েন করলাম। তো আমি ইউরোপ বলতে রোমানিয়াতে আমি আসছি কিন্তু কত সালে, 2026 সালে, 2026 ফেব্রুয়ারি মাসে। কিন্তু আমি ইউরোপে আসার জন্য চেষ্টা করছি, বা ইউরোপে মুভ করার জন্য চেষ্টা শুরু করছি কিন্তু 2019 সালে। তো কত বছর, এখানে প্রায় 6-7 বছরের একটা জার্নি। তো 6-7 বছর তো আর বৈশা ছিলাম না, অন্য দেশে ছিলাম, জব করছি, পড়াশোনা করছি। কিন্তু আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি যে ইউরোপের জার্নিটা আসলে সহজ না, আসলে যারা অ্যাপ্লিকেশন নতুন করতেছে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য বা সাহস দেওয়ার জন্য আমি ঘটনাটা বললাম, বা পুরা কাহিনীটা বললাম। কারণ অনেকে জানতে চান যে ভাই আপনি কই গেলেন, ঠিক আছে। তো এটা আমার ফুল একটা ছিল যে আমি কিভাবে লাস্ট পর্যন্ত রোমানিয়াতে আসলাম, ইউরোপে সেনজেনে ঢুকলাম। তো এটা সবটা গল্প ছিল। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি সবটা ভিডিও দেখবেন এবং গল্পটা সবটা শুনবেন। আর যারা নতুন আসতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করি, কারণ একটা সাহস কাজ করবে। আসলে আমি যদি 6 বছর চেষ্টা করে ইউরোপে ঢুকতে পারি, তাহলে আপনারা হয়তো বা 1-2 বছর ধৈর্য ধরতে পারবেন। বাংলাদেশ থেকে যারা নতুন অ্যাপ্লিকেশন করতেছেন সেনজেনের জন্য বা ইউরোপের জন্য, তো আশা করি যদি লাইগা থাকেন একটা বিষয়ের প্রতি বা একটা জিনিসের প্রতি, আশা করি ইনশাল্লাহ কোনো সময় মিস হবে না বা ব্যর্থ হবেন না, ওইটাই আর কি। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে আর কি ধরনের আর কি প্রশ্ন আছে আপনাদের মধ্যে বা কি সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট করলে আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।